ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ক্রেডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালের স্বাস্থ্যকর আবাসন। এ নিয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি কাজী গোলাম নাসির এবং আছেন ঢাকা শ্যামলীর 250 শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা কাজী গোলাম নাসির, আপনাকে দিয়ে যদি প্রথমে শুরু করতে চাই, এখন বেশ শীত পড়েছে, যদিও বাংলাদেশে এই সময়ে অল্প সময়ের জন্য শীত থাকে, 6 মাসে আমরা শীতকাল বলি, কিন্তু যখন শীতকালের আবাসন নির্মাণের কথা ভাবা হয়, ডিজাইন করা হয়, তখন কতটা গুরুত্ব দেওয়া হয়? এবং একটু যদি সাথে বলেন যে শীতকালের স্বাস্থ্যকর আবাসন বলতে আসলে কী বোঝায়? ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্যকর আবাসন তো হলো যে নিরোগ আবাসন। এটা যে কোনো ঋতুর জন্যই আসলে প্রযোজ্য, যে নিরোগ আবাসন, স্বাস্থ্যকর আবাসন। শীতের যে সময়কালটা, সেই সময়কালটাতে 3টে ক্ষেত্রে প্রয়োজনীয়তা আমাদের উপলব্ধি করতে হয়। একটা হলো উষ্ণতা প্রয়োজন, প্রপার বায়ু চলাচল এবং নিয়ন্ত্রিত আর্দ্রতা। একটু যদি ভেঙেই বলি তাহলে উষ্ণতার যে বিষয়টা, যে তাপ দরকার, শীতের দিনে তাপ দরকার। তাপ কিভাবে আসে? দুভাবে আসে। একটা হলো প্রকৃতি প্রদত্ত সূর্যের আলো, আর একটা হলো কৃত্রিম। বায়ু চলাচলের যে বিষয়টা, সেটা হলো যে ঘরের যে বাতাস, এটাকে যখন পরিবর্তন করতে হয়, আমরা এভাবে বলি যে হেলথ ভেন্টিলেশন অ্যান্ড কমফোর্ট ভেন্টিলেশন। কমফোর্ট যদি নাও হয়, হেলথ ভেন্টিলেশনের জন্য বাতাসটাকে চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতে গেলে জানালা খুলতে হয়। জানালা খুললে পরেই তার সাথে ঠান্ডা ঢুকে। আর যদি জানালা বন্ধ করি, তাহলে বদ্ধ যে বাতাস, সে বাতাসে যে জীবাণুর পরিক্রমা অথবা তার পদচারণা, সেটা তখন আবাসনে যারা থাকে তাদেরকে ভোগায়। তৃতীয় যে বিষয়টা আসে, আর্দ্রতা, নিয়ন্ত্রিত আর্দ্রতা। শীতের বাতাস তো শুষ্ক বাতাস। শুষ্ক বাতাস, ঠান্ডা বাতাস শরীরকে এফেক্ট করে, শুষ্ক বাতাস শরীরকে এফেক্ট করে। সেখানেও আর্দ্রতা যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে পরে প্রাকৃতিকভাবেও হতে পারে, কৃত্রিমভাবেও হতে পারে। ক্ষেত্র বিশেষে হিউমিডিফায়ার অথবা ডিহিউমিডিফায়ার ব্যবহার হয়। প্রাকৃতিকভাবে হলে পরে শরীরের আর্দ্রতা, ঘরের আর্দ্রতা প্রপারলি নিয়ে আসতে হয়। তো এই যে জায়গাটা, এই জায়গাটা শীতকালের জন্য একটু জটিল। আমরা যারা বসবাস করি আমাদের এই ওয়ার্ম হিউমিড ক্লাইমেটে, আমাদের জন্য তুলনামূলকভাবে একটু ভালো বলবো, কারণ হলো সকালে উঠে তো বরফ পরিষ্কার করতে হয় না, তার জন্য ভালো আছে। কিন্তু যতটুকু আছে সেটা আমাদের এই নির্মাণের সময়, ডিজাইনের সময় কতটা গুরুত্ব দেওয়া হয়? যখন লোকসংখ্যা কম এবং আবাসন নির্মাণের জমির পরিমাণ অনেক বেশি থাকে, তখন সকল কিছুই শুদ্ধতার মাপকাঠিতে চলে। আচ্ছা, যখন আধিক্য হয়ে যায়, তখন আমরা সেই খনার বচনকে ভুলে যাই যে দক্ষিণের ঘর রাজা, উত্তর তার প্রজা, পূবের ঘরের শত্রু নাই, পশ্চিমের মুখে ছাই। তার মানে হলো যে এই বাংলাদেশের কনটেক্সটে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, এটা গ্রীষ্মকালের জন্য যে এরকম বাতাস আনার জন্য প্রযোজ্য, শীতকালের জন্য সেই যে সূর্যের আলো, যেই আলোটায় উষ্ণতা আছে, যেই আলোটা ভালো লাগার আলো, যেই আলোটাতে শরীরটা মেলে ধরলে পরে এই কুসুম কুসুম উষ্ণ একটা ফিলিংস, এই যে জায়গাটা, এই জায়গাটা খুব রেয়ার এখন ডিজাইনের ক্ষেত্রে। যারা খুব ভালো কাজ করেন তারা সূর্যকে চিনেন, সূর্যের আলো গ্রীষ্মে কীভাবে থাকে, শীতে কীভাবে থাকে সেটা তারা জানেন। তারা তখন সেই ক্ষেত্রটাকে ধরে, তার মানে হচ্ছে কেউ কেউ এখনো করছেন, কেউ কেউ অনেকেই করছেন, অনেকেই করছি না। বুঝতে পেরেছি। আপনার কাছে আবারও ফিরবো। আশাপা, আপনার কাছে যদি একটু আসি, শীতকালে আমাদের আসলে যে ধরনের রোগ হয়, কি কি রোগ হয় একটু বলবেন? তার সঙ্গে আবাসনের সম্পর্ক কি, আর স্বাস্থ্যকর আবাসন যেটা বলছি তার সঙ্গে এর সম্পর্ক কতটুকু? প্রথমে ধন্যবাদ ডিবিসি কর্তৃপক্ষকে, কারণ এই সময়
সঠিক আলোচনার জন্য। সেক্ষেত্রে বলবো যে আবাসন, যেটা নিরাপদ আবাসনের বিকল্প তো নেই, কারণ নিরাপদ আবাসনই কিন্তু একটা মানুষকে সুস্থ রাখতে পারে। কারণ আমরা যারা স্বাস্থ্যের সাথে জড়িত তারা তো দেখছি যাদের আবাস নেই, যারা গৃহহীন, তারা তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ে শীতের সময়। এমনিতে শীতের সময় তো ওয়েদার তো ড্রাই থাকে একদম, বাতাস অনেক বেশি হলো যে আর্দ্রতা থাকে, স্যাঁতস্যাঁতে ভাব থাকে ঘরের মধ্যে। হ্যাঁ, সেটা যদি নিরাপদ আবাসন ব্যবস্থা যদি না করতে পারি তাহলে তো মানুষ আর অসুস্থ হয়ে পড়বে। শ্বাসকষ্টের রোগগুলো একটু বেশি হচ্ছে, কিন্তু এই শীতের সময় যেটা হচ্ছে সবাই শ্বাসতন্ত্রের সমস্যাটা বেশি হচ্ছে, কারণ ঠান্ডা সব কিছু মিলে সাথে ওয়েদার সব কিছু অসুস্থ হয়ে পড়ছে। এবং শ্বাসতন্ত্রের রোগের মধ্যে আছে আমাদের যাদের অ্যাজমা আছে, অ্যাজমাটা বেড়ে যাচ্ছে, মানে হাঁপানি রোগটা, সাথে সর্দি কাশি জ্বর তো আছে, ব্রঙ্কাইটিস থেকে শুরু করে নিউমোনিয়া। এটা তখন তো যখন শীতটা আরও বেড়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে যেসব অঞ্চলে শীতটা খুব বেশি পড়ে, মানে জাঁকিয়ে বসে, সেসব অঞ্চলে কিন্তু বাচ্চারা বয়স্করা নিউমোনিয়া আক্রান্ত হয়। শ্বাসতন্ত্রের সমস্যাটাই বেশি হয়। বাতাসে তো ধুলাবালি আছেই আমাদের, যেমন যদি বলি যে মানে বায়ু দূষণের পরিমাণটা তো অনেক বেশি, সেটা শীতের সময় কিন্তু প্রকোপটা আরও বেশি থাকে। তো সব কিছু মিলে আমাদের শীতের সময় সবারই দেখা যাচ্ছে আউটডোরে আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি থাকে, ইনডোরে ভর্তির সংখ্যা, সবাই কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসে। এটা কি আপনারা মনে করেন যে আসলে আবাসন সমস্যার কারণে এটা হতে পারে এরকম? এটা কি কোনো জরিপ আছে এরকম, অথবা আপনাদের অভিজ্ঞতায় কি বলে? এটা যেমন আমাদের বেশিরভাগই জরিপটা যেমন বায়ু দূষণের ফলে কিন্তু এটা হচ্ছে। শীতের সময় তো ওয়েদার তো একটা চেঞ্জ আছেই, যেমন শীতের সময় বাতাসটা খুব বেশি ঘন থাকে, বায়ুতে এত বেশি দূষণ থাকে, সেখানে কিন্তু সবাই শ্বাসকষ্ট নিয়ে আসে। সাথে তো আবাসন তো একটা বড় ফ্যাক্টর, কারণ যারা দীর্ঘদিন সাথে পরিবেশে বসবাস করে তাদের ক্ষেত্রে ঠান্ডা কাশি জ্বর এবং সাথে অ্যাজমা রোগী, যেটা একটা হাঁপানি বলি, এটা কিন্তু খুব বেশি থাকে। সিওপিডি এটা কিন্তু আরও বেশি সংখ্যাটা বেশি থাকে যারা বদ্ধ রুমে থাকে এবং সাথে পরিবেশে থাকে, তাদের মধ্যে কিন্তু অনেক বেশি আক্রান্ত সমস্যাটা কিন্তু বহুকাল ধরে আমরা দেখে আসছি। যারা কিন্তু বদ্ধ ঘরে একটা থাকে, যাদের আবাসন ব্যবস্থা তো ভালো না, নিরাপদ না, আবাসন ব্যবস্থা বলতে বোঝা যায় অনেক সময় আমরা দেশের বাইরে দেখছি, কানাডা আমেরিকাতে শীত প্রধান দেশে ইনসুলেটর ব্যবহার করে, ইনসুলেশন থাকে ঘর, মানে পুরোপুরি মানে কাঠের দরজা থেকে শুরু করে সব কিছু, রেলিংয়ে, ছাদে, সব জায়গায়, যে হিটটা হলো যে বাইরে যাচ্ছে কিন্তু সেই ঠান্ডা বাতাসটা কিন্তু ঘরের মধ্যে ঠান্ডার সময় গরম রাখছে, আবার গরমের সময় ঠান্ডা রাখছে। ইনসুলেশনের ব্যবস্থা কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা করছে, আবাসন ব্যবস্থার মধ্যে কিন্তু আছে, যেটা বাইরের দেশে অন্যান্য কান্ট্রিতে আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু তৈরি করা হচ্ছে। যখন ঘরটা রেডি করা হয়, একটা ফ্ল্যাট রেডি করে অথবা ঘর যখন বানাচ্ছে, তখন কিন্তু ওই চিন্তাটা মাথায় রেখে করে যে কোন দিকে সূর্যের আলোটা আসবে এবং কিভাবে ঘরটা হলো যে বায়ুটা চলাচল করবে, মানে বিশুদ্ধ বাতাস চলাচল করবে। এবং সেখানে যদি শীতের সময় যদি আমি ঘরটা আটকে রাখি, তাহলে সেখানে রুম হিটার ব্যবহার করে অথবা কীভাবে ব্যবহার করে ভালো রাখা যায়। কারণ যদি আমি ঘরে থাকি, সেই ঘরটা যদি মানে বিশুদ্ধ চলাচল না করে, যদি স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে কিন্তু আমার ঠান্ডাটা আরও বাড়বে। তার এই যে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, স্যাঁতস্যাঁতে ওদের আমার ঠান্ডা কাশি জ্বর হাঁপানি রোগী তার সমস্যা হচ্ছে, এটা তারা বেড়ে যাচ্ছে। তাহলে যখন নিরাপদ আবাসন ব্যবস্থা করব, আরও কিন্তু মানুষ ভালোর দিকে থাকবে, স্বাস্থ্য ব্যবস্থা আর ভালোর দিকে থাকবে। জি, অনেক ধন্যবাদ কাজী গোলাম নাসির। আবার একটু আসি যে আপনি শুরুতে বলছিলেন এই আলোচনার প্রথম পর্বের উত্তরে যে অনেকেই করছেন এখন স্বাস্থ্যকর আবাসন নির্মাণের যে নকশা শৈলী, অনেকে এখন এখানে মনোযোগ দিচ্ছেন, কিন্তু মূল যে জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত, সবাই হয়তো একদম ডিজাইন করা ঘর বাড়িতে নিজেরা থাকতে পারেন না, যতটুকু থাকার দরকার। এই অনুষ্ঠান তো অনেকেই দেখছেন, কোথায় কোথায় ত্রুটি হয় এই নকশার ক্ষেত্রে? আচ্ছা, তিনটে ক্ষেত্র আমি বলি। জি। একটা হলো যে জমির স্বল্পতার জন্য, জি, এবং সকল প্লটই তো দক্ষিণমুখী বা পূর্বমুখী হয় না, জি, কখনো পশ্চিম হয়, কখনো উত্তর হয়। তো ওই সময়কালে আমরা রাস্তামুখীর দিকে নজর দিয়ে দিই, তখন আমরা ভুলে যাই যে কোনটা উত্তর কোনটা দক্ষিণ। আমরা ভুলে যাই যে প্রাকৃতিক বাতাস কোথা থেকে আসলে ঢুকবে, আমরা ভুলে যাই সূর্যের আলো কীভাবে আসবে। এটা চাপে, জনসংখ্যার আধিক্যের চাপে, জমির স্বল্পতার কারণে যে পরিমাণ চিন্তা করতে হয়, বিশেষত এই রকম যে শহরগুলোতে প্রচুর পরিমাণ লোক থাকে, যেমন ঢাকায় জনসংখ্যা 3,65,70,00,000। কিন্তু এই জায়গাটা যদি আপনি ঢাকার বাইরে চলে যান, তখন দেখবেন যে সূর্যের আলো আপনি পাচ্ছেন, সেই উঠান পাচ্ছেন, সেই বারান্দা পাচ্ছেন, যে বারান্দায় সূর্যের আলো এসে পড়ছে। তো যখন ডিজাইন করা হয়, তখন যারা সচেতন তারা এই জায়গাটা টেক কেয়ার করে। একটা দিক গেল। দ্বিতীয় দিক যেটা হলো, সেটা হলো যে আপনি ঘরের ভেতরে যে উপকরণগুলো ব্যবহার করছেন, ইন্টেরিয়ারের ক্ষেত্রে যদি বলি, যে উপকরণগুলো ব্যবহার করছেন,
সেগুলো সম্পর্কে বহুজনই সচেতন থাকেন এই সেন্সে যে আপনি পাথরের উপরে যদি পা রাখেন আর এই কাঠের উপরে যদি পা রাখেন, দুইটার ফিলিংস দুই রকম। তো গরমের সময় যিনি পাথর খুঁজেন ঠান্ডা ফ্লোরের জন্য, শীতের সময় কিন্তু তিনি তার উপরে হয় একটা কার্পেট বিছিয়ে দেন অথবা নিজের পাকে আচ্ছাদিত করে ফেলেন, ঘরের ভেতরের জুতা তৈরি করেন। আবার যিনি কাঠে চলে যান সকল সময়, তিনি কিন্তু এটা যেহেতু তাপকু পরিবাহী, সেটা গরম হোক বা ঠান্ডা হোক, কিন্তু আপনাকে বেটার কমফোর্ট লেভেলটা দিচ্ছে। তো ইন্টেরিয়ারের উপকরণের যে বিষয় থাকে সেটা থাকে। আর একটা বিষয় থাকে হলো আপনার একদম আমার পার্সোনাল অ্যানালাইসিস, যে ফার্নিচারে দেখবেন যে বিশেষত আপনি যখন ঘুমাচ্ছেন শীতকালে, ব্যাক তো সকল সময় দিতেছে একটা সলিড দেয়াল, যে একটা দেয়ালের সাথে ঘুমালে মানসিকভাবে মনে হয় যে আমি একটু সেফার আছি রাদার দ্যান ব্যাকে জানলা না দিয়ে। যদি কোনো ফার্নিচারের ব্যাকের হেডরেস্টটা নিচু থাকে, খাটের পেছনটা উঁচু না হয়ে যদি নিচু হয়, আপনি ফিল করবেন যে রাত্র যত বাড়ে তত দেয়াল থেকে একটা ঠান্ডা বাতাস এসে আপনার শরীরটাকে ঠান্ডা লাগিয়ে দিচ্ছে। এই জায়গাটাতে তখন আপনাকেই টেক কেয়ার করতে হবে যে আমি কি এই শীতকালের সময়কালে এডিশনাল কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে আমি দেয়ালটাকে একটু ঢাকবো, নাকি আমি একটা বালিশে মাথা দিয়ে ঘুমাই, তাহলে আর একটা বালিশ আমি দেয়ালের সাথে ঠেকিয়ে রাখি। তো এই তিনটা ক্ষেত্রকেই আসলে চিন্তা করতে হয়। শেষেরটা হলো যিনি ব্যবহার করছেন তার ক্ষেত্র, আগের যে দুটো হলো যারা ডিজাইন করছেন স্থপতিরা, তাদের ক্ষেত্রে। কিন্তু এরকম কি হয় যে বাইরে কিছুটা উষ্ণতা আছে কিন্তু ঘরের ভেতরে ঠান্ডা, এরকম হয় কি? সেটা কেন হয়? সূর্যের আলো যদি না পড়ে আপনার দেয়ালে, সারাদিনের যে সূর্যের আলোটা আপনার দেয়ালে পড়ে, দেয়াল সেই সূর্যের আলোটা শুষে নেয়, তাপটাও শুষে নেয় এবং রাতের বেলা সে ছেড়ে দিতে থাকে। এই ছেড়ে দেওয়ার যে সময়কালটা নানান ম্যাটেরিয়ালের জন্য এই সময়কালটা ভেরি করে। যদি খুব পাতলা দেয়াল হয় তাহলে পরে সারাদিন আপনি সূর্যের আলো পড়লে পরে যে হিটটা নিবে, দিনের বেলায় সেটা ঘরের ভিতরে ছেড়ে দিল। আবার যদি আরও পাতলা হয় যে টিন দেখবেন যে দিনের বেলা প্রচণ্ড গরম, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা, ওই হিটটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। দেয়াল যদি খুব মোটা হয় তাহলে আপনি দেখবেন সারাদিন যে সূর্যের আলোটা সে অ্যাবজর্ব করছে, সে রাতের বেলা সেই উষ্ণতা গরমটা ছেড়ে দেওয়ার সময় ঘরটাকে ঠান্ডা দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে ঘরের ভেতরে এই যে পরিস্থিতি দীর্ঘমেয়াদে, সেটা ঠান্ডা, স্যাঁতসেঁতে, অপর্যাপ্ত বাতাস চলাচল, নানান ধরনের পরিস্থিতি হতে পারে। ডাক্তার আয়েশা, আপনার কাছে যদি একটু জানতে চাই যে তাহলে এই ধরনের পরিস্থিতি, মানে অস্বাস্থ্যকর আবাসন নানান ধরনের হতে পারে, ধুলাবালি থাকতে পারে, অপর্যাপ্ত আলো ঢুকতে পারে, কিন্তু যদি এরকম স্যাঁতসেঁতে, অপর্যাপ্ত বাতাস, ঠান্ডা হয়, তাহলে কি ধরনের রোগ হতে পারে? তাহলে তো শুরুতেই বললাম যে ঘরের পরিবেশ যখন স্যাঁতসেঁতে থাকে, সেটা হলো যে শীতের সময় তো বেশি খারাপই থাকে, গরমের সময় এরকম অনেক ক্ষেত্রে থাকে যারা একদম বদ্ধ ঘরে থাকে, দরজা জানলা কিছুই খোলা রাখে না, কারণ আপনাকে দরজা জানলা তো খুলতে হবে, বাতাসটা তো চলাচল করতে হবে, চলাচল করলে রুমটা তো ঠান্ডা হবে। কিন্তু শীতের সময় তো আপনি বেশিক্ষণ খোলা রাখতে পারবেন না, তারপর একটু খোলা রাখতে হবে, কারণ বাতাসটা আপনাকে একটু চলাচল করতে হবে। কারণ একদম শীতের সময় যেটা স্যাঁতসেঁতে হয়ে যায়, এই স্যাঁতসেঁতে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু আরও বাড়ে। শীতের সময় তো এমনি রোগ জীবাণু বাড়ে, স্যাঁতসেঁতে যেন আরও বেশি বাড়ে, ব্যাকটেরিয়া ভাইরাস আরও বেশি আক্রান্ত হচ্ছে, হাঁচি কাশিতে আক্রান্ত হচ্ছে, ঘরের সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। এবং সাথে হলো যে যদি বল এই সময়টা পেটের ব্যথা শুরু হয়, ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগগুলো কিন্তু হয়, স্কিনের সমস্যা, সব কিছু মিলে কিন্তু একটা স্যাঁতসেঁতে পরিবেশ কিন্তু একটা মানুষের জন্য দুর্বিষহ হয়ে ওঠে। সেক্ষেত্রে অবশ্যই যারা ডিজাইন করছে বলবো তাদের কিন্তু ওই চিন্তাটা মাথায় রাখতে হবে, কারণ কীভাবে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা যায়, স্বাস্থ্যকর আবাসন তৈরি করা যায়, সেটা কিন্তু যখনই ডিজাইন করছে সেখানে কিন্তু আমাদের অনেক ধরনের সংস্থাগুলো আছে, তারা যারা ডিজাইনগুলো পাস করছে, তারা দেখবে যে আসলে এটা এই ঘরটা যে তৈরি করছে সেটা কি মানুষের আবাসের জন্য স্বাস্থ্যকর কিনা, সেটা কিন্তু দেখা যায়। একটি বিষয় আছে যে কেউ বলে থাকেন যে শীতকালে এই হাঁপানি, ফ্লু, নিউমোনিয়া এগুলো একটু বাড়ে, কারণ হচ্ছে যে ঘরের ভিতরে যখন বদ্ধ পরিবেশ তৈরি হয় এবং এটা ছোঁয়াচে একজন যদি হাঁচি দেয় তাহলে সেটা খুব সহজে অন্যকে সংক্রমিত করতে পারে। আবার বলছেন যে
বাতাসটা চলাচলের ব্যবস্থা রাখতে হবে। বাতাস চলাচল করতে গেলে ঠান্ডা বাতাস ঢুকে ঠান্ডা যাবে। বাতাস আসতে তাহলে এই পারে। যে একটি পরিস্থিতি, এখান থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপর যে বলে নিরাপদ আবাসন স্থান তৈরি করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই যারা যে ডিজাইন করছে বা যখন একটা ঘর বানাচ্ছে, যখন সেটাকে পারমিশন দিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে সেই ঘরটা কি মানুষের জন্য উপকার কিনা সেই চিন্তাটা তো থাকতে হবে তাকে, যে আসলে সেই ঘরটা যে তৈরি করা হচ্ছে সেটা কি যে যারা থাকছে তারা কি তাদের জন্য কি নিরাপদ হচ্ছে কিনা, এবং তারা যে দরজা জানলা শীতের সময় তো খুলতে পারছে না, কারণ স্বাভাবিক ঠান্ডা বাতাস আসছে, তো ওই ঘরটা কেমনভাবে তৈরি করা দরকার, মানে হিউমিডিফাই এমনভাবে করা দরকার যাতে ঠান্ডা, মানে শীতের সময় ঘরটা গরম গরম অনুভব হবে এবং গরমের দিনে ঘরটা ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। এটি নিশ্চয়ই এটি প্রকৌশলগত জ্ঞানেরও বিষয়। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা বিরতিতেও যাব অবশ্য, তার আগে যদি একটু বলেন যে এই যে বলছেন যে টিন খুব দ্রুত গরম হয়ে যায়, আবার খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়, কিন্তু কেউ কেউ বলে থাকেন যে যদি দেয়ালটা এরকমভাবে তৈরি করা হয়, মাঝখানে একটি ভ্যাকুয়াম থাকলো, সেখানে বাতাস থাকলো এবং সেইখানে এক ধরনের পরিবেশ তৈরি হয় যেটি শীতের জন্য উপকারী, এটা কি সম্ভব হয় বাংলাদেশে? হ্যাঁ, এটাকে আমরা বলি ক্যাভিটি ওয়াল। জি, ইনার একটা ওয়াল, আউটার একটা ওয়াল, এই দুটো ওয়ালের মাঝে একটা বাতাস চলাচলের ব্যবস্থা করা। এটা গরমের সময় বাইরের যে তাপটা থাকে, এই মাঝের বাতাসটাকে যখন বের করে দেয়া যায় তখন ওই গরমটা ভিতরে না ঢুকে বের হয়ে চলে যায়। ঠান্ডার সময়ও ঠিক তাই, এটা সম্ভব, এটা ক্যাভিটি ওয়াল। কিন্তু আমি একটু আপার কথার জের ধরেই বলি যে যিনি বসবাস করেন বাসায়, তারও এখানে একটু টেকনিক্যালি মেধা খাটাতে হয়, কারণ এয়ার চেঞ্জ দরকার ঘরের ভেতরে, পজিটিভলি দরকার, কারণ বদ্ধ বাতাস রোগ জীবাণু ছড়াচ্ছে। তাহলে দুটা বিষয় হতে পারে, একটা হতে পারে যে ঘরে জানালা খুলবো ওই ঘরে ওই সময়কালটাতে আমি থাকবো না, আমি এয়ার চেঞ্জটা করিয়ে নিব, ঠান্ডা বাতাসটা আমার গায়ে লাগবে না। অথবা ওই ঘরে যদি সূর্যের আলো ঢুকে, যেই সময়কালটাতে সূর্যের আলো ঢুকে সেই সময়কালটাতে আপনি জানালাটা খুলেন, যে সূর্যের আলো ঢুকলো, সাথে বাতাসটারও এয়ার চেঞ্জটা হলো, যে আপনি ঠান্ডার সাথে উষ্ণতাটা পেলেন, একটু বেটার ফিল করবেন তখন আর কি সেই ঘরের জন্য। অনেক ধন্যবাদ। আমরা এরপরে বিরতির পর ফিরে এসে যে বিষয়টা জানতে চাই, অনেকের থাকার ঘরের পাশেই রান্নার ব্যবস্থা থাকে এবং এই শীতকালে সেটা আটকানোও থাকে, কেউ কেউ বলে থাকেন সেখান থেকে কার্বন মনোক্সাইড এবং অন্যান্য দূষিত গ্যাস তৈরি হয়, সেটা কী ধরনের ক্ষতি করে এবং সেখান থেকে মুক্তির উপায়টা কি স্বাস্থ্যকর আবাসনে, সেই বিষয়টা বিরতির পর ফিরে এসে শুনবো। দর্শক, আছি স্বাস্থ্যকর আবাসনে, বিরতির পর ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি। আয়েশাপা, বিরতির আগে বলছিলাম যে ঘরের ভিতরে গ্যাস জমা পড়ে রান্নার মতো বিভিন্ন কার্যক্রমের কারণে, এইটি আসলে কি ধরনের ক্ষতি করতে পারে? অবশ্যই যদি বদ্ধ ঘরে রান্না করা হয়, সেখান থেকে কিন্তু অনেক ধরনের বিষাক্ত গ্যাস তো আসেই, কার্বন মনোক্সাইড থেকে শুরু করে, যদি আমাদের ফ্রিজ যে চলছে সেখান থেকে ক্লোরোফ্লোরোকার্বনের নির্গত হচ্ছে, যার ফলে বাসা বাড়িতে আধুনিকরণ জন্য কিন্তু অনেক কিছু আমাদের ঘরের মধ্যে তৈরি হচ্ছে, সেটা যদি আমি বাইরে বের করে না দিই, তাহলে সেখান থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হবে স্বাস্থ্যের। মেনলি হলো শ্বাসতন্ত্রের সমস্যা কিন্তু আমাদের বিষয়। প্রথমে তো আমরা শ্বাসটা নিচ্ছি, হ্যাঁ, অক্সিজেনটা নিচ্ছি, তাই না? অক্সিজেনের সাথে আমাদের অনেক কিছু দূষিত পদার্থ কিন্তু আমরা নিয়ে ফেলছি, সেখান থেকে প্রথমে ফুসফুসের মধ্যে আক্রান্ত হচ্ছে, এরপরে হৃদযন্ত্রের সমস্যা হচ্ছে, কারণ হৃদযন্ত্রের মাধ্যমে সারা শরীরে বিশুদ্ধ অক্সিজেন এবং ব্লাডটা সরবরাহ হচ্ছে প্রত্যেকটা সেলে আর কি, কোষে, দেহের কোষে। সেখান থেকে যখন আমি বিশুদ্ধ অক্সিজেনটা মানে বিশুদ্ধ অক্সিজেনের সাথে আমরা যখন অন্যান্য পদার্থগুলো নিচ্ছি, দূষিত পদার্থগুলো, তখন আমাদের শ্বাসতন্ত্র, হৃদযন্ত্র সবটাই কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘমেয়াদী ক্ষতিগুলোর মধ্যে আস্তে আস্তে করে ক্যান্সারের রূপ নিচ্ছে, সাথে আমাদের কিডনিও বিকল হয়ে যাচ্ছে, আলটিমেটলি মানুষ কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তো সব কিছু মিলে কিন্তু আমাদের শুরুতে শীতের সময় যেটা হচ্ছে যে হাঁচি, কাশি, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, এটাকে যদি আমরা ঠিকমতো কেয়ার না করি নিউমোনিয়া হচ্ছে। বাচ্চাদের এই সময়টা, বয়স্কদের যারা অনেক ধরনের হাইপারটেনশন, ডায়াবেটিস, কোমরবিডিস আক্রান্ত, বয়স্ক 60 ঊর্ধ্ব বয়স যারা, তাদের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে তারা তার শরীরে অনেকটা কম থাকে, এই জন্য এই সময়টা তাদের নিউমোনিয়া আক্রান্ত হলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। তাদের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সব কিছু মিলে সবার ক্ষেত্রে বলবো যে শীতের সময় যখন বাইরে বেরোচ্ছে বা ঘরে থাকছে, ভালো মতো গরম জামা পরিধান করা, মাথায় টুপি পরা, যাতে হাত মোজা বা পা মোজা পরা, বাইরে বের হলে খেয়াল করা। আর বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে, বাচ্চারা কিন্তু ঘেমে যায়, খেলাধুলা বাচ্চারা তো করছে, এই ঘামটা থেকে কিন্তু নিউমোনিয়াটা হচ্ছে, সেই ঘামটাকে মুছে দেওয়া সেটা দায়িত্ব। সব কিছু মিলে আমাদের যদি বলা হয় যে এই শীতের সময় তো সবুজ শাকসবজি পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের মৌসুমি ফল পাওয়া যাচ্ছে, সেগুলো খেতে হবে, পানি খেতে হবে, বিশুদ্ধ খাওয়ার পানি, তাদের উপকারিতা বাড়বে এবং শরীরটা সুস্থ থাকবে। অনেক ধন্যবাদ সভাপতি কাজী গোলাম নাসির। যে বিষয়টা আমরা শুরু করছিলাম, আসলে গ্যাস জমে যায়, কিন্তু এইটিতে আসলে মুক্ত থাকার উপায়ও আছে। এখানে নকশার ব্যাপার আছে, যারা এই ধরনের আবাসন সুবিধা বানাচ্ছেন ক্রেতাদের জন্য, তাদেরও একটি ভাবনার জায়গা আছে। এটা কতটুকু ভাবা হয় আর আসলে ভাবনাটা কিভাবে ভাবা উচিত? একটা পুরনো বাড়ির কথা মনে করেন, যে
বাড়িটার ছাদের লেভেলে দেয়ালটা যেখানে গিয়ে ছাদের সাথে মিলেছে ওখানে ছোট ছোট যে আফ্রিকাটা কিছু ঘুলঘুলি দেখতেন। একটা ঘরের ভেতরে সারা রাতে বার তিনেকের একটা এয়ার এক্সচেঞ্জ হতে হয়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আমাদের শ্বাস থেকে যেটা বের হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যেতে হয় ঘরের ভেতর থেকে। তো একটা সময়কালে এই ঘরের ভিতরের পরিষ্কার হওয়ার জায়গাটা ছিল ভেন্টিলেটর। আরও আগে যদি আমি ফিরে যাই তাহলে পরে পুরনো আমলের কোনো বাড়ির যদি জানালা দেখেন, কাঠের জানালা, সেই জানালাতে দেখবেন যে এক ধরনের খড়খড়ি ছিল। খড়খড়িটা এরকম টান দিলে এই লুভারগুলো খুলতো, আবার বন্ধ করেও রেখে দেওয়া যেত। রাতের বেলা সবাই যখন ঘুমাতো তখন ওই খড়খড়িটা খুলে রেখে এই বাতাসটা ঢুকলো এবং বাতাসটা বের হলো, এটা করে ঘুমাতো। এখন একটা সময়কালে এসে নানান রিসার্চে বের হলো যে এই যে এয়ার এক্সচেঞ্জ এটা দরকার সারা রাতের জন্য, আপনি যদি সব দরজা জানালা বন্ধ করেও রাখেন তাহলে পরে এই দরজা জানালার নিচে, দরজার নিচে যে গ্যাপ থাকে, এই ধরনের গ্যাপ অথবা যে কয়বার দরজা খোলা হয় বন্ধ করা হয় তাতে নাকি এই এয়ার এক্সচেঞ্জটা হয়ে যায়। এখন হয় কাদের জন্য? যারা একটু সুস্থ সবল তাদের জন্য কমফোর্ট, কিন্তু যারা সুস্থ না তাদের জন্য এয়ার এক্সচেঞ্জটা আসলে প্রপারলি কাজ করে না। আর যেই ভেন্টিলেটরের কথা বলছি সেই ভেন্টিলেটর দিলে পরও এখন যেটা হচ্ছে যে যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করা শুরু হয়ে গেছে মানে এসেনশিয়াল হিসাবে, ওটা কাগজ দিয়ে বা টেপ দিয়ে ওই জায়গাটাকে বন্ধ করে দিচ্ছে। তাহলে কি হবে? তাহলে যে বিষয়টা সেটা হলো যে এই গ্যাসটা ঘরের ভিতরে ফর্ম করবেই। আমি তো শ্বাস নিচ্ছি, ওইটা নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আমরা প্ল্যান্ট ব্যবহার করতে পারি ইনডোরে। সাধারণত প্ল্যান্টগুলো আপনার শালক সংশ্লেষণের জন্য দিনের বেলা তারা সূর্যালোকে খাবার তৈরি করছে, রাতের বেলা তারা অক্সিজেন ছেড়ে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে। কিন্তু এখানেও আবার একটা রিসার্চ থেকে বের হয়েছে বেশ কিছু গাছ আছে তারাও রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। একদম স্পেসিফিক বলে দিয়েছে এই গাছগুলো বেডরুমে না, ক্ষতিকর গাছ, এগুলো বেডরুমে না। কিন্তু আপনি যেই গাছগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে সেই গাছগুলো যারা একটু শ্বাস প্রশ্বাসে একটু দুর্বল তাদের জন্য কিন্তু ওইটা আবার হিলিং উপকরণ হিসাবে ব্যবহৃত হচ্ছে। গ্যাসের যেই জায়গাটা বলছেন সেই জায়গাটা হলো মূল হলো যে এয়ার এক্সচেঞ্জ, বাতাস এক জায়গা থেকে ঢুকতে হবে, এক জায়গা থেকে বের হতে হবে। একটা সময়কালে ছিল যে খোলামেলা ছিল চারদিক, প্রতি ঘরে মিনিমাম 3টা জানালাও থাকতো, 2টা থাকতো। ইদানিং দেখা যায় যে একটার বেশি জানালা করাই যাচ্ছে না। একটা জানালা আপনি যত বড়ই করেন, বাতাস যদি ঢুকে বের হতে না পারে বাতাস কিন্তু ঢুকবে না। তো রান্নাঘর তো একটা সোর্স আমাদের, বার্ন করতেছি আমরা, আগুন জ্বালাচ্ছি, বার্ন করতেছি। যদি সুযোগ থাকে তাহলে রান্নাঘরে এই এয়ার এক্সচেঞ্জের ব্যবস্থা করবেন হলো 2টো জানালা দিয়ে। এবং খেয়াল রাখতে হবে বাতাস কোন দিক থেকে আসে। যেই দিক থেকে আসে সেই দিকে কোনোভাবেই চুলা হতে পারবে না, চুলা হবে তার বিপরীত দিকে। কারণ হলো বাতাস যেই দিক থেকে ঢুকে সেই দিকে যদি আমি চুলাটা বসাই তাহলে ওই বাতাসটা ওই ফ্লেমটাকে আমার গায়ে লাগাচ্ছে, আমাকে দিতে হবে উল্টো পাশে। আমি যদি মেকানিক্যালি এই এয়ার এক্সচেঞ্জটা করতে চাই এক্সস্ট ফ্যান, সেখানেও চিন্তা করতে হবে তাহলে চুলা যেই দিকে আছে সেই চুলার উপরে যেন এক্সস্ট থাকে, দ্য বেস্ট। চুলার উল্টো পাশে এক্সস্ট হারাম। চুলার 2 পাশে যদি আপনি 2 ওয়ালে এই ওয়ালে এক্সস্ট দেন তাহলেও একদম মানে ধরেন 25%-এর বেশি এদিকে দেয়ালে সরতে পারবে না, যে বাতাসটা টান দিলে আগুনের ফ্লেমটা যেন আমার গায়ে না লাগে। ফলে ডিজাইনের সময় এই বিষয়গুলো ডিজাইনের সময় আসে না যে তা না। এবং সবচেয়ে ভালো টিপস হলো যে আপনি রান্নাঘরের জানালা একটু হলেও ফাঁকা রেখে দেবেন, 100% সিল করবেন না। এবং আপনি রান্নাঘরে কাজ যখন করবেন সেই কাজ করার সময় জানালাটা যতখানি পারেন আপনি খুলে
ব্যবহার করেন, যা কিছু টক্সিক ঘরের ভিতরে তৈরি হলো তা যেন বাহিরে বের হয়ে যেতে পারে। বুঝতে পেরেছি। এখন যে সময় মানে আমরা আবহাওয়ার খবরে প্রায় শুনি যে শৈত্যপ্রবাহ আসতে পারে, এখন কয়েকদিন ধরে টানা শীত চলছে, এই সময় অনেকেই এই যে স্বাস্থ্য বটিকা যেটি অনেকে মানার সুযোগ পাচ্ছেন না, প্রচণ্ড শীত। আশাপা যদি একটু বলেন যে গ্রাম এবং শহরের এই যে তাপমাত্রা কিছুটা পার্থক্য আছে, যে শুরুতে আমরা দেখেছি ঢাকায় তাপমাত্রা সবসময় একটু বেশি বেশি থাকে, থাকবে। কিন্তু এই যে অঞ্চলের ভিন্নতার ফলে তাপের ভিন্নতা আবার শৈত্যপ্রবাহ চলছে, এই সব সময় আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এইখানে কি আসলে আবাসনের জায়গায় ডিজাইনের ক্ষেত্রে কোনো বিশেষ গুরুত্ব দেওয়া উচিত? এটা সব জায়গায় তো, কারণ শীতের সময় তো ঢাকা একটু কম পড়লেও অন্যান্য অঞ্চলে তো অনেক বেশি পড়ছে। এবার আবাসন ব্যবস্থা তো উন্নত করতেই হবে, হ্যাঁ, সবাইকে সুস্থ থাকার জন্য। আর যখন যাদের আবাসন ব্যবস্থা অত ভালোভাবে নাই, সেক্ষেত্রে তাদের যে ঘরে বসবাস করছে, যে বললাম যে এখন শীতের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন ঠান্ডাটা লেগে না যায়, একটু তো বাতাস তো মানে জানলা তো খুলতেই হবে, দরজা জানলা তো খোলা একটু রাখতে হবে কিছুক্ষণ সময়ের জন্য। যখন রোদটা উঠে তখন রোদটা কিন্তু সেই রোদটা যেন অনেকক্ষণ পর্যাপ্ত পরিমাণে পায়, সেটাও খেয়াল রাখতে হবে। ঢাকায় অনেক জায়গায় খুব ঘন বসতি, আমাদের এই শহরে দুর্ভাগ্যজনক হলে অনেক বস্তিও আছে, ফলে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবারই তো সুস্থ থাকা দরকার। সেই ক্ষেত্রে কংক্রিট সারফেসের জন্য ঢাকাতে আপনি বেশি পাচ্ছেন টেম্পারেচার, আর বাইরে শীতটা অনুভূত হয় না, ঢাকার দিকে অনুভূত ঢাকাতে হয় কম না। হচ্ছে, সেই জন্য মানে সেম এনভায়রনমেন্ট ঢাকাতে যা টেম্পারেচার ফিল করবেন, বাইরে গেলে পরে দেখবেন যে অনেক ঠান্ডা, সেম টেম্পারেচারই অনেক বেশি। বাইরে তো অনেক খোলামেলায় থাকছে, বাইরেগুলো কিন্তু শহরে নিম্নবিত্ত যারা, তাদের জন্য কি পরামর্শ? তাদের জন্য তারা তো হলে আসলে খোলামেলায় থাকছে, বা যারা পথে থাকছে তারা কিন্তু একদমই খোলামেলা থাকছে, এবং তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে না ঠান্ডাতে। সেক্ষেত্রে তাদের যে মানে যে বললাম যে গরম রাখার ব্যবস্থা, সবাই যদি এগিয়ে যায় তাদেরকে গরম রাখার ব্যবস্থা, মানে কাপড় চোপড় সেটা দেওয়া, সেটা যদি ঠিক রাখা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারে। নতুবা তারা কিন্তু এই ঠান্ডায় একদম কিন্তু অসুস্থ হয়ে পড়ে। সেক্ষেত্রে সবাই মিলে আসলে তো জীবন, সবাই মিলে তো আসলে বাংলাদেশ, সেক্ষেত্রে সবারই সবার দিকটা দেখা উচিত। এবং যারা এই সময় যেটা হচ্ছে শীতের সময় গ্রাম দেশে যারা আগুন পোহায়, সেটা কিন্তু একটা মারাত্মক ক্ষতি করে, ওইখান থেকে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। এই শীতের সময় দেখবেন আগুন লেগে যায়, আরো বাড়লে শীত বাড়লে কিন্তু আগুন পথে যে অনেক কিন্তু মারা যাচ্ছে। এই দিকটা খেয়াল রাখা দরকার, চারপাশ ঘিরে আগুনটা জ্বালিয়ে সবাই আগুনটা নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেকে দুর্ঘটনা আহত হচ্ছে, সেই দিকটা খেয়াল রাখা দরকার। জি আশাপা, আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে অন্যান্য বিষয়ে আলোচনা করবো। দর্শক, আছি স্বাস্থ্যকর আবাসনে, ফিরছি আরেকটি বিরতির পর। আমরা শেষ পর্বে আছি, একটু প্রশ্ন করতে চাই যে মানুষের সামর্থ্যের মধ্যে পার্থক্য আছে, যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য বাস্তবসম্মত সমাধান কি হতে পারে, নকশাটা কেমন হতে পারে? নির্মাণের উপকরণ নিয়ে ভাবতে হবে, একদম সরাসরি উত্তর সেটা হলো নির্মাণের উপকরণ নিয়ে ভাবতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন উপকরণটা তাপ পরিবাহী না, কুপরিবাহী। সেটা কি উদাহরণ হতে পারে? একটা হতে পারে একদম এই মুহূর্তে যা মনে আসছে সেটা হলো যে টিনের বাড়ির চেয়ে 5 ইঞ্চি ইটের দেয়াল বেটার, 5 ইঞ্চি ইটের দেয়ালের চেয়ে ফেরো সিমেন্ট টেকনোলজি বেটার, স্যান্ড সিমেন্ট ব্লক যেটা হয় সেটা ইটের চেয়ে বেটার তাপের দিক থেকে। রুফিংয়ে টিনের চেয়ে সিমেন্ট শিট বেটার। এ বাদেও ওই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টিনের চেয়ে কাঠের দেয়াল বেটার। এটা গরমকালেও ভালো, গরমকালেও ভালো, গরমকালেও ভালো, ঠান্ডাকালেও ভালো, কাঠের দেয়াল বেটার। এখানে খরচ কম পড়ে তাহলে? খরচ ভেরি করে। সবচেয়ে বিষয়টা আসে হলো যে 5 ইঞ্চি ইটের দেয়াল, টিনের দেয়াল অলমোস্ট কাছাকাছি। আপনার এই ফেরোসিমেন্ট কংক্রিটে কোনো ক্ষেত্রে হয়তো একটু বেশি, কোনো ক্ষেত্রে কম। এটা একদম পুরোপুরি আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা একটা বিস্তৃত ক্ষেত্র তৈরি করে দেয় আসলে, যারা নির্মাণ উপকরণ নিয়ে রিসার্চ করছেন, যে এই স্বল্প আয়ের লোকজন এবং যারা ওয়েল অফ না, তাদের ঘরবাড়ির নির্মাণ উপকরণ এই গরম থেকে বাঁচার জন্য এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য কি হতে পারে। জি, আমাদের এই আয়োজনে দুজন আছেন, স্থপতি এবং ডাক্তার দুজনে আছেন। এখন প্রশ্ন হচ্ছে দুজনে মিলে কিভাবে একটি স্বাস্থ্যকর আবাসনের নকশা করা যেতে পারে, ডাক্তার এবং স্থপতি একসঙ্গে কাজ করতে পারে, এটা যদি বলেন আপা, যদি আপনি বলেন যে আসলে সেটা কিভাবে সম্ভব। সেই ক্ষেত্রে তো আসলে যে একটা কমিটির মধ্যে আসলে কাজটা করতে হবে। যখন ঘটনা নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে যে কোনভাবে স্বাস্থ্যকরভাবে থাকা যায়,
যেহেতু স্বাস্থ্যকর আবাসন তাতে স্বাস্থ্য তো চলে আসছে, সেক্ষেত্রে কমিটির মধ্যে থাকলে যখন নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে ইনক্লুড করা, যদি ডাক্তারদের কোনো বাড়ি হয় সেক্ষেত্রে হ্যাঁ ইনক্লুড হতে পারে, অন্যান্য বাড়ির ক্ষেত্রে তো আসলে ডাক্তার ইনক্লুড না, তার জন্য সেক্ষেত্রে সেক্টরটাই তো আলাদা। জাতীয় নীতিমালা অথবা নীতিমালা করার জন্য ডাক্তারদের এখানে ইনক্লুড করা দরকার যে স্বাস্থ্যকর যেহেতু চলে আসছে মনে করছেন কি? আবাসন। না, এখানে আসলে ব্যাপারটা কি, সকল ক্ষেত্রেই তো প্রফেশনালিজম। আমরা প্রফেশনালদের উপরে আস্থা ক্রমশ কমিয়ে ফেলতেছি ইন দ্যাট সেন্স যে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ খেয়ে ফেলছি, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, কিন্তু যখন ওটিতে আমাকে ঢুকায় তখন কিন্তু আমি ডাক্তারকে বলি না যে এই পেটটা এই আড়াআড়ি না কেটে ভার্টিক্যাল কেটেন, অথবা পেটের দিকে না কেটে পিঠের দিক দিয়ে কেটেন, এটা বলি না। তখন কিন্তু আমার জীবন মরণ পুরোটা আমি ডাক্তারের উপরে ছেড়ে দিই, আস্থার জায়গা। এখন ডাক্তারও যদি ওই জায়গাটা একজন প্রফেশনাল আর্কিটেক্টের উপরে ছেড়ে দেন, এবং উনি যদি শুধু বলেন যে আমি একটা বাড়ি চাই যে বাড়িটা আমার জন্য স্বাস্থ্যকর একটা এনভায়রনমেন্ট দিবে, এই স্বাস্থ্যকর এনভায়রনমেন্ট বলার সাথে সাথে বেসিক যে 3টা জিনিস চলে আসে, তার একটা হলো যে প্রকৃতিকে আমার সাথে মেলাতে হবে, সূর্যের আলো আমাকে পেতে হবে, আমাকে প্রাকৃতিক বাতাস পেতে হবে, বাতাসটাকে বিশুদ্ধ বাতাস পেতে হবে, বিশুদ্ধ যদি না হয় তাহলে সে বাতাসকে ফিল্টার করে ঢোকাতে হবে। ধরেন এখন চামড়ার ট্যানারির পাশে আপনার বাড়ি। তৃতীয়ত হলো যে আমি যে উপকরণগুলো ব্যবহার করব, ওই উপকরণগুলো প্যাসিভলি যেন ওনার নীরব থাকার ক্ষেত্রে কোনো হুমকির সম্মুখীন না হয়। প্রচুর উপকরণ আমরা ব্যবহার করতেছি, নট গুড ফর হেলথ। বুঝতে পেরেছি। আপনাকে আমি শেষ প্রশ্ন করছি যে এইখানে আসলে কোন সরকারি নীতিমালার প্রয়োজন দেখছেন কি না স্বাস্থ্যকর আবাসন নির্মাণের ক্ষেত্রে, যারা বানাচ্ছেন তাদেরকে আসলে এইখানে বাধ্য করার জন্য অথবা উপদেশ? কিন্তু আসলে নীতিমালা তো আছেই, যারা বানাচ্ছেন অবশ্যই সেটা হলো যে প্ল্যান পাস করার আগে রাজত্ব থেকে করতে হবে, সব কিন্তু দেখভাল করে যে একটা বাড়ি করার আগে কত ফুট জায়গা সামনে পিছনে চারিদিকে ছাড় দিতে হবে সেটা কিন্তু বলা থাকে। সেটিকে আসলে স্বাস্থ্যকর আবাসনের এই বিষয়গুলো বিবেচনা করে মিলিত, কারণ কতটুকু ছাড় দিতে সামনে পিছনে রাস্তাঘাটে ছাড়টা দিয়ে বাসাটা বানানো হচ্ছে, কোথায় আমি গাছটা লাগাতে পারবো, কোথায় রাখবো, সায়েন্সের সব কিছু কিন্তু স্বাস্থ্যকর আবাসনের মধ্যেই পড়ছে, এবং এটা নীতি নির্ধারণের পর্যায়ে কিন্তু তারা দেখছে যাদের দেখার দায়িত্ব। সেক্ষেত্রে তারপরে যদি স্বাস্থ্যকর বিষয়গুলো থাকে যে না এখানে আমাদের ইনপুট দেওয়া আছে সেটা তো অবশ্যই দেওয়া যায়, কিন্তু সেটার জন্য আলাদা সেক্টরই আছে এবং তারা কিন্তু দেখভাল করছে যে কীভাবে একটা বাড়ি তৈরি করলে সেটা মানুষের জন্য উপকারী হবে, স্বাস্থ্যকর হবে, সেটা কিন্তু মানে একটা সেক্টরের দেখার দায়িত্ব আছে, তারা দেখছেন। একটি প্রশ্ন এবং একটি সেন্টেন্সে বলবেন যে এই শীতের দর্শকরা যদি তাদের বাড়িতে একটি মাত্র পরিবর্তন করতে চান ভালো থাকার জন্য, সেটা কি হতে পারে? খুলিয়া দে তোর দরজা জানালা, আসুক দেবতা ঘরে। দেবতা হলো সূর্যের আলো। যে কোনোভাবেই ঘরের ভিতরে সূর্যের আলো ঢোকাতে হবে। যত বেশি সূর্যকে ঘরের ভিতরে আমন্ত্রণ জানাতে পারবেন তত বেশি আপনি নীরব থাকবেন। একটি পরামর্শ স্বাস্থ্য ভালো থাকার জন্য স্বাস্থ্যকর আবাসনের? একটি পরামর্শ সেটা হলো যে অবশ্যই যেটা বললো যে সূর্যের আলোটা তো আসতেই হবে, কিন্তু সূর্যের আলো তো আর রাত্রের দিকে আসছে না, সকালের দিকে আসছে, ওই সময়টা সূর্যের আলোটা যেন ঠিকমতো আসে। এবং অবশ্যই যে যখন সূর্যের আলোটা থাকছে না জানালা বন্ধ করে রাখে ঠান্ডার সময়, অবশ্যই গরমের সময় না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে স্বাস্থ্যকর আবাসন। এতক্ষণ এই অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ।